প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অঙ্কটির সমাধান দেখানো হবে, ব্যাংক সমন্বয় বিবরণী দ্বিপক্ষীয় বা উভয় জের সংশোধনী বা দ্বৈত জের পদ্ধতি, যেটাই আমরা বলি না কেন। এখন এই অঙ্কটির সমাধান করতে গেলে আমি যে কথাটি বলবো, আমাদেরকে সর্বপ্রথম দুইটা বিষয়ের প্রতি খেয়াল করতে হবে। সেটা হলো, লেনদেনটি পড়ার সাথে সাথে আমাকে আলাদা করতে হবে যে সেটা কি নগদান বই অনুযায়ী সমাধান করতে হবে নাকি সেটা পাস বই অনুযায়ী সমাধান করতে হবে। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করতে পারি। ব্যাংক কর্তৃক জমাকৃত চেকের অর্থ আদায় কিন্তু নগদানভুক্ত হয়নি, তার মানে এটা নগদান বই অনুযায়ী সমাধান করতে হবে। এবং আরেকটি লেনদেন বলতে চাই যে ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক এখনো পরিশোধ হয়নি, তাহলে ব্যাংক কিন্তু এটা এখনো পরিশোধ করে নাই, এইটা কিন্তু ব্যাংকের পক্ষে চলে গিয়েছে, যার ফলে পাস বই অনুযায়ী আমাদেরকে সমাধান করতে হবে। এই বিষয়টা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে সহজেই এই উভয় জের বলি বা দ্বৈত জের বলি বা দ্বিপক্ষীয় বলি, যেটাই বলি না কেন, সহজেই এই অঙ্কটির সমাধান করতে পারবো। আর আরেকটি কথা, যে অঙ্কের শুরুতে যেমন এই ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এই কথাটি বলা থাকবে তা কিন্তু না। নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত এই কথাটি কিন্তু বলা থাকতে পারে, কিন্তু এরকম কোনো অঙ্ক এখনো সামনে আসে নাই বা আমার এই বইতে পাওয়া যায় না। যদি পাওয়া যায় তবে অবশ্যই আমি সেই সমাধানটিও এখানে দেখানোর চেষ্টা করব। তাহলে আশা করি অঙ্কটি করার যে প্রাথমিক যে নিয়ম সেটা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। পাস বই অথবা নগদান বই এটা সেপারেট করার পরবর্তী পর্যায়ে যে যদি নগদান বইতে আসে, এই নিয়ম অনুযায়ী ব্যাংকে টাকা থাকলে আমাকে যোগ করতে হবে, এবং ব্যাংকে টাকা না থাকলে অথবা ওই লেনদেনটি যদি ব্যাংকে টাকাটি বৃদ্ধি করে তাহলে যোগ হবে, আর ব্যাংক থেকে যদি টাকাটি কমে যায় তাহলে এই নিয়ম অনুযায়ী বিয়োগ দিতে হবে। আবার যদি এই পাস বই অনুযায়ী ব্যাংক জমা এইটার দিকে লক্ষ্য করি, তাহলে ব্যাংকে থেকে যদি টাকা চলে যায় তাহলে সেটা যোগ করতে হবে, আর ব্যাংকে যদি টাকাটি বৃদ্ধি পায় তাহলে আমাদেরকে বিয়োগ দিতে হবে। এতটুকুই আমাদের নিয়ম। তাহলে দুইটা বিষয় যদি খেয়াল করি সহজে সমাধানটি করা যাবে। আমি তোমাদের সামনে এখন একটি অঙ্ক পড়ে শোনাচ্ছি। এটা বইয়ের নামটি সর্বপ্রথম বলে নেই, সেটা হলো প্রফেসর পরেশ চন্দ্র মণ্ডল ওনার এই বই থেকে আমি একটি অঙ্ক সমাধানের চেষ্টা করব। দ্বিঘাত বা দ্বিপক্ষীয় ব্যাংক সমন্বয় বিবরণী বা দ্বৈত, যেটাই বলা থাকবে না কেন, 2017 সালের জুলাই 31 তারিখে ত্রিদীপ অ্যান্ড কোং এর নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 19,500 টাকা। দেখতে পাচ্ছ নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 19,500 টাকা, এবং কিন্তু উক্ত তারিখে পাস বই অনুসারে ব্যাংক উদ্বৃত্ত ছিল 19,100 টাকা। দেখতে পাচ্ছ দুইটা ক্ষেত্রে কিন্তু পার্থক্য তৈরি হয়েছে। এই দুই উদ্বৃত্তের মধ্যকার পার্থক্য নিম্নরূপ ছিল। আমরা প্রতিটা লেনদেন বাই এখানে সমাধানের চেষ্টা করব। এক, পাওনাদার বরাবর 2,000 টাকার চেক ইস্যু করা হয়েছিল, তার মধ্যে 1,000 টাকার চেক পরিশোধের জন্য এখনো উপস্থাপন হয়নি। আমরা চেকের টাকা পরিশোধ করার জন্য ইস্যু করেছিলাম 2,000, আর ব্যাংকও এখানে পরিশোধ করেছে। পজিটিভ কখন এখানে আসবে না। আমরা আদার জন্য একটি চেক ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংক সেখানে আদায় করেছে। ব্যাপারটা এরকম যদি হয় তাহলে কখনো আসলে, যেমন আমার 5,000 টাকার চেক আদায়ের জন্য জমা দিয়েছি, ব্যাংক 3,000 টাকার চেক আদায় করেছে, তাহলে যেটা আদায় করেছে এটা দেখানো যাবে না, যে 2,000 টাকা আদায় করতে পারে নাই সেটাই কিন্তু দেখাতে হবে। আবার যদি এরকম বলা থাকে আদায়ের জন্য জমাকৃত চেক কিন্তু ব্যাংক এখন আদায় করতে পারে না, এটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। এখন 2,000 টাকার চেক যেহেতু ইস্যু করলাম, 1,000 টাকার চেক যেহেতু পরিশোধ করেছে ব্যাংক কর্তৃপক্ষ, বাকি যে 1,000 টাকার চেক পরিশোধ করতে পারে নাই, আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এইটা পাস বই অনুকূলে কিন্তু চলে যাবে, কারণ ব্যাংক এখনো পরিশোধ করতে পারে নাই। প্রথম কথা এটা যে পাস বই অনুযায়ী আমাদের সমাধান করতে হবে। দ্বিতীয় কথা হলো, যেহেতু ব্যাংক 1,000 টাকার চেক এখন ইস্যু করতে পারে নাই, তার মানে অবশ্যই টাকাটি ব্যাংকে আছে। আর যেহেতু জমা নির্দেশ করছে
তার মানে এই নিয়ম অনুযায়ী আমাদেরকে কিন্তু বিয়োগ দিতে হবে। অর্থাৎ ব্যাংকে টাকা থাকলে এখানে বিয়োগ হবে, আর ব্যাংকে টাকা না থাকলে আমাদেরকে যোগ করতে হবে। দেখতে পাচ্ছ ইস্যুকৃত চেক পরিশোধ হয়নি। পরবর্তী লেনদেন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যা নগদানভুক্ত হয়নি 1000 টাকা। তার মানে ব্যবসা প্রতিষ্ঠান এটা নগদানভুক্ত করতে ভুলে গিয়েছে। তার মানে এখন নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এই নগদান বই অনুযায়ী সমাধান করতে হবে। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো কি, ব্যাংকে যেহেতু সরাসরি টাকাটি জমা দেওয়া হয়েছে, তার মানে ব্যাংকে বৃদ্ধি পেয়েছে। এখন এই নিয়ম অনুযায়ী যদি ব্যাংকে টাকাটি বৃদ্ধি পায় তাহলে যোগ করতে হবে। তার মানে দেনাদার কর্তৃক সরাসরি জমাদান যা নগদানভুক্ত হয়নি। এরপরে যে লেনদেনটি দেয়া আছে, আদায়ের জন্য 2000 টাকার দুটি চেক, 2000 টাকা আদায়ের জন্য 2000 টাকা করে দুটি চেক, অর্থাৎ প্রতিটা চেক 2000 করে হলে দুইটা চেকে এখানে 4000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে একটি চেকের টাকা এখনো ব্যাংক আদায় করতে পারে নাই। তার ব্যাংক যেহেতু আদায় করতে পারে নাই, তাহলে পাস বই অনুযায়ী সমাধান করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো, যেহেতু ব্যাংক চেকের টাকাটি আদায় করতে পারে নাই, তার মানে নিশ্চিত ব্যাংকে টাকাটি নেই, এবং না থাকার কারণে আমাদেরকে এই পাস বই অনুযায়ী ব্যাংক জমা আমাদেরকে যোগ করতে হবে। ব্যাংক কর্তৃক বা ব্যাংক প্রদেয় নোটের অর্থ পরিশোধ করেছে, যা নগদানভুক্ত হয়নি 500 টাকা। ব্যাংক এটা নগদানভুক্ত করতে মনে ছিল না, ব্যবসা প্রতিষ্ঠানের নগদানভুক্ত করতে তাদের মনে ছিল না, যার ফলে নগদান বই অনুযায়ী আমাদেরকে সমাধান দেখাতে হবে। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা, যেহেতু ব্যাংক পরিশোধ করে দিয়েছে, তার মানে এই টাকাটি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলে গেছে, অর্থাৎ ব্যাংকে টাকাটি নেই। এবং না থাকার কারণে এই যে নিয়মটা দেখতে পাচ্ছ, এই নিয়ম অনুযায়ী ব্যাংকে টাকা না থাকলে আমাদেরকে বিয়োগ দিতে হবে। ব্যাংক সুদ মঞ্জুর করেছে, যা নগদানভুক্ত হয়নি 150 টাকা। অর্থাৎ আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটি আছে, সেই টাকা জমাকৃত টাকার পরে ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে সুদ দিয়েছে।
আমরা নগদানভুক্ত করতে পারি নাই। তার মানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এই নিয়ম অনুযায়ী সমাধান করতে হবে। এখন ব্যাংক যদি জমাকৃত টাকার পরে সুদ দিয়ে থাকে তাহলে অবশ্যই ব্যাংকে টাকাটি বৃদ্ধি পায়, তাহলে কি করতে হবে, আমাকে যোগ করতে হবে। এর পরবর্তী লেনদেন ব্যাংক চার্জ ধার্য করেছে যা নগদানভুক্ত হয়নি। আমরা নগদানভুক্ত করি নাই বা করতে ভুলে গিয়েছি না জানার কারণে। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান নগদানভুক্ত করতে ভুলে গিয়েছে বা নগদানভুক্ত করতে পারে নাই, তার মানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা আমাকে এই পাশে সমাধানে দেখাতে হবে। আর ব্যাংক যদি চার্জ ধার্য করে তার মানে কি ব্যাংক থেকে টাকাটি চলে যায়, চলে গেলে কি হবে, এই নিয়ম অনুযায়ী ব্যাংকে টাকা না থাকলে বিয়োগ দিতে হবে। শিক্ষার্থীরা, আমাদের যে লেনদেনগুলো ছিল সেটা দেখানো হলো। এখন আমাদের যোগ বিয়োগ করে দেখতে হবে যে আসলে উভয় পাশের উত্তরটি একই হয় কিনা। যদি একই উত্তর আসে তাহলে অঙ্কটি আমাদের সঠিক। উনিশ হাজার 500 যোগ 1150, 20,650। 20,650 থেকে মাইনাস 550, এখানে 20,100। শিক্ষার্থীরা ওই পাশেও কিন্তু একই উত্তর আসতে হবে। এই পাশে কিন্তু একই উত্তর এসেছে, কারণ 19,000 আর 2,000 যোগ করলে এখানে আসে 21,100 এবং এখান থেকে 1,000 টাকা বিয়োগ দিলে 20,100 টাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। একটু সাময়িক সমস্যা হলো যে বিদ্যুৎ চলে গিয়েছে, তারপরও আমি এই অঙ্কটি পুরোপুরি সমাধান এখানে দেখালাম, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমাদেরকে একটি কথা বলতে চাই, সেটা হলো আমার ফেসবুকে দুটি পেজ আছে, একটি চলমান, অপর পেজে আমি আপাতত ভিডিও আপলোড দিচ্ছি না। কবির হোসেন, এটা হলো আমার মূল পেজ, এখানে সমস্ত ভিডিও আপলোড করে থাকি। অবশ্যই পেজটি ফলো দিবে বা ফলো করবে। আর কবির অ্যাকাউন্টিং হোম নামে আমার ফেসবুকে আরও একটি পেজ আছে, তবে এই পেজে কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। পাশাপাশি ইউটিউবে আরেকটি চ্যানেল আছে কবির অ্যাকাউন্টিং হোম নামেই, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।